পেছনে কেউ বলছে না। কই গো এদিকে বলছো? হ্যাঁ বলছে, কিন্তু এইদিকে কেউ বলছে না, শুধু এই সামনে কয়েকজন বলছে। কিন্তু কি গো ভাইরা, রাধা নাম জপ না করলে বৃন্দাবনে গিয়ে কোনো পুণ্য লাভ হবে না। সবাই মিলে একসাথে দুই বাহু তুলে বলবে, বলে বৃন্দাবন মে বৃন্দাবন মে রাধে রাধে আদো চলে রাধে রাধে আদো চলে আদো চলে শ্রীরাম সুদাম দাম বসুদাম সমস্ত রাখালগণের সঙ্গে আজকে খেলাধুলা করছে। তাই আজকে শ্রীরাম সুদাম সমস্ত রাখালগণের সঙ্গে খেলছে। আর ওইদিকে খেলতে খেলতে হঠাৎ করে ভাই কানাই এক কোণে চুপ করে বসে গেল। এবার যেই চুপ করে বসে গিয়েছে অমনি শ্রীরাম সুদাম এসে যাচ্ছে, কানাই, আরে ও কানাই, কিরে তুই এতক্ষণ আমাদের সঙ্গে কত সুন্দর খেলছিলিস। কি গো মারা খেলছিল না গো, কত সুন্দর নাচানাচি করছিল। তো শোন, কত সুন্দর আমরা নেচে নেচে খেলা করছিলাম, তো হঠাৎ করে এখন তোর কি হলো বলতো, যে তুই এক কোণে চুপ করে গিয়ে বসে আছিস? বল কি হয়েছে? হ্যাঁ, কানাই বলছে আবার কি হয়েছে জানিস? তবে শোন, কানাই বলছে আবার খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, শোন আমার কিন্তু মোটেই তোদের সঙ্গে খেলতে ভালো লাগছে। বলে কানাই, তাহলে তুই আমাদের সঙ্গে খেলবি না তো কার সঙ্গে খেলবি? এতদিন জানতাম আমরাই তো তোর প্রিয় বন্ধু। তো বলে না না শোন, তোদের সঙ্গেই খেলবো, কিন্তু এখন আমার খেলতে ভালো লাগছে। তাহলে কানাই তোর খেলতে ভালো লাগছে না, তো কেন ভালো লাগছে না বলবি তো? বল কেন ভালো লাগছে না? কানাই বলছে কেন ভালো লাগছে না জানিস? তবে শোন, ওই রাধার কথা মনে পড়ে, খেলা ভালো লাগে না, মনে পড়ে খেলা ভালো লাগে না, আমার কথা মনে পড়ে খেলা ভালো লাগে না। আজকে বলছি যে শোন, ওই রাধা রানীর কথা আমার মনে পড়েছে, তাই আমার মোটেও খেলা ভালো লাগছে। তাহলে বলছে যে তাহলে এবার কি করবো বল? তখন বলছে যে শোন শ্রীরাম সুদাম, আরে ও সুবল সখা, শোন শোন শোন, এদিকে শোন, ওই দেখ একটু ভালো করে দেখ, ওইদিকে আবার বলাই দাদা কিন্তু ঘুমাচ্ছে। দেখ দেখ দেখ, দেখেছিস দেখেছিস, বলাই দাদা কিন্তু ঘুমাচ্ছে, তাকে কিন্তু একদম জাগাবি না, বুঝতে পেরেছিস তো? আর শোন, বলাই দাদা যদি জেগে যায় আর জেগে গিয়ে যদি জিজ্ঞেস করে যে কানাই কোথায় গিয়েছে, তাহলে বলবি যে কানাইয়ের একটু জল তেষ্টা পেয়েছিল, সেই জন্য রাধা কুণ্ডের তীরে জল পান করতে গিয়েছে, বুঝতে পেরেছিস? তো যা
আগে ভালো করে দেখে আয়গা যে বলাই দাদা ঘুমিয়েছে কি। আর ওইদিকে বলাই দাদা তিনি কিন্তু ঘুমাননি। বলাই দাদা ওইদিকে ঘুমানোর ভান করেছে, কারণ বলাই দাদা মনে মনে চিন্তা করছে কানাইয়ের আমার খেলা ভালো লাগছে না, রাধা রানীর কথা মনে হয়েছে, তার মানে নিশ্চয়ই নতুন কোনো লীলা করার বাসনা জেগেছে, এতে আমার বাধা দেওয়ার কিছুই নেই। তাই কি করেছে, এবার বলাই দাদা বসে বসে ওই একটা বৃক্ষের তলা সার করে আজকে ওইদিকে ঘুমিয়ে ঘুমিয়ে নাগ ডাকার ভান করছে। এবার যেই নাক ডাকার ভান করছে অমনি শ্রীরাম সুরাম এসে ডাকছে, বলাই দাদা, আরে ও বলাই দাদা, কি গো ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, নাক ডাকছে তো আবার, শুনতে পাচ্ছিস? ওই দেখ বলাই দাদা কিন্তু নাক ডাকছে, তার মানে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। তো শোন, বলাই দাদা ঘুমাতে ঘুমাতে চল সুবল তুই আর আমি, আমরা দুজনে মিলে ওই রাধা কুণ্ডের তীর থেকে ঘুরে আসি, আর সমস্ত বাদবাকি সখাগণ তারা বলাই দাদার কাছেই থাক, আর চল তুই আর আমি এই দুজনে মিলে রাধা কুণ্ডের তীরে আমরা ঘুরে আসি। তাই এই বলে কি করেছে, আজকে সুবল সখাকে সঙ্গে করে নিয়ে আজকে ভগবান শ্রীকৃষ্ণ রাধা কুণ্ডের তীরে চলেছে। তাই বলছে, সুবলে করিয়া সঙ্গে বিভিন্ন বিহার রঙ্গে, সুবলে করিয়া সঙ্গে বিভিন্ন বিহার রঙ্গে, সুবলে করিয়া সঙ্গে বিভিন্ন বিহার রঙ্গে, সঙ্গে করে নিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণ রাধা কুণ্ডের তীরে বসে ওইদিকে রাধা কুণ্ডের তীরের শোভা রয়েছে। কিন্তু কি গো মায়েরা, ওইদিকে যেমন গোবিন্দের যেমন রাধা রানীর কথা মনে পড়েছে, তেমনি রাধা রানীরও কিন্তু আজকে গোবিন্দের কথা মনে পড়েছে। তাই আজকে গোবিন্দের কথা মনে পড়ে রাধা রানী আজ বৃন্দা সমস্ত সখীদের নিয়ে মনের কথা বলছে, আর বলছে যে জানিস সখী, আমি আমার প্রাণ বধুর জন্য এই বিনা সুতোই ফুলের মালা আমি গেঁথেছি, এই চম্পক ফুলের মালা আমি গেঁথেছি। কিন্তু ওরে সখী, আমি এমন ঘরে বাস করি যে যেই ঘরে থেকে গোবিন্দকে আমি এত সুন্দর মালাটি আমি পরাতে পারব, কিন্তু ওরে বৃন্দারে তোরা পারিস। তাই জানাস
আমার কথাই বিনা সুতোই ফুলের মালা, এই চম্পক ফুলের মালা একবার গোবিন্দের গলায় পরিয়ে দিয়া। তখন ওইদিকে বৃন্দা সখী কি করেছে, তা বৃন্দা সখী এবার বলছে যে ঠিক আছে রাধে, তাহলে তুই কোনো দুঃখ করিস না, তুই পারবি না তো কি হয়েছে, তোর মালাটা দে, আমি গোবিন্দকে গিয়ে ঠিক করিয়ে আসি। আর ওইদিকে কি করেছে বৃন্দা দেবী, এবার সেই মালাটি নিয়ে আজকে চলেছে রাধা কুণ্ডের। তাই বলছে বৃন্দা দেবী হেন আসিয়া সেখানে, বৃন্দা দেবী হেন আসিয়া সেখানে, রাধা কুণ্ডের তীরে দুজন রয়েছে, একে সুবল আর ওইদিকে কানাই। এবার আমি যদি এই মালাটি গোবিন্দের গলায় পরিয়ে দিই, আরে রাধারানী তো গোবিন্দকে পরাতে বলেছে, এবার আমি যদি মালাটা গোবিন্দকে পরিয়ে দিই তাহলে কি হবে না, গোবিন্দ ওইদিকে ভক্ত বড় ভালোবাসে, তাই গোবিন্দ নিজে না করে এই মালাটি খুলে তখন ওই সুবলের গলায় পরিয়ে দেবে। তার থেকে বড় আমি যদি এই মালাটা সুবলের হাতে দিই তাহলে সুবলের দিকে কানাইকে বড় ভালোবাসে, এখন কি করবে, এই মালাটি নিজে না করে কানাইকে পরিয়ে দেবে, আর এতে রাধা রানীর কথাটাও রক্ষা হবে। তাই এদিকে কি করেছে, সেই চম্পক ফুলের মালা এবার সুবলের হাতে অর্পণ করল। আর ওইদিকে সুবল তখন কি করলো না, সুবল নিজে না করে গোবিন্দের গলায় মালাটি পরিয়ে দিল। তাই বলছে ও গো সুবলের সমর্পিতা ওহে কৃষ্ণ এবার যেই মালাটি পরে দিয়েছে অমনি সেই মালা পরে গোবিন্দ বুঝতে পারলো যে এই মালা তো যার তার দেওয়া মালা নয়, আমার রাধা রানীর হাতের মালা। তাই সেই মালা পরে গোবিন্দ আমার থরথর করে কাঁপতে কাঁপতে অচৈতন্য হয়ে মাটিতে আছাড়, যে আছাড় খেয়ে পড়েছি অমনি তাড়াতাড়ি করে কি করেছে না, সুবল তাড়াতাড়ি করে ছুটে গিয়ে বলছে যে কানাই, আরে ও কানা, একবার চেয়ে দেখ ভাই। কানাই, এই রাধা কুণ্ডের তীরে তুই শুধু আমাকে সঙ্গে করে নিয়ে এসেছিস, এখন যদি রাধা কুণ্ডের তীরে এসে তোর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি কি করবো বল? মা যশোমতীকে কি বাড়ি গিয়ে আমি কি বলবো? ওই শ্রীরাম সুদাম বলাই আমাকে গিয়ে আমি কি বলবো? তাই কানাই একবার চেয়ে দেখ ভাই। তাই আজকে তাড়াতাড়ি করে ওই সুবল রাধা কুণ্ডের জলে তার ওড়নাটা ভালো করে ভিজে এনে সেই নেতের অঞ্চল দিয়ে আজকে গোবিন্দের ভালো করে বদন মুছিয়ে দিচ্ছে, আর বলছে কি বাবা শোনো
জয় তো বল বল কানাই তো কে মানা করে বল বল কানাই তো কে তোর কি হয়েছে একবার চেয়ে দেখ ভাই বন দাবানলে আর বিশ্বতলে প্রাণ দিলে তুমি তাই সে ধার সদিব যে বল বলিবে তাহাই করিব বল কানাই তুই এই বৃন্দাবনে তোর সঙ্গে যখন আমরা গঠে এসেছি কত কত অসুর দানবের হাতে আমরা পড়েছি কিন্তু তুই তাদের সবার হাত থেকে তুই আমাদেরকে রক্ষা করেছিস তো বল কানাই একবার উঠেছি এমন লজ্জার কথা কি আর বলবো শোন না বলেও আমার থাকতে পারছি না কারণ না যদি বলি তাহলে কাজটাই তো হবে না তো শোন তাহলে বলি বল তবু শোন ওই যে তুই বৃন্দার দেওয়া যে মালাটা আমাকে পড়ালি না ওই মালা পরে আজকে আমার রাধা রানীর কথা মনে পড়েছে আর শোন যতক্ষণ না রাধা রানী সে আমার কাছে আসবে যতক্ষণ না তুই রাধা রানীকে আমার কাছে এনে দেখাতে পারবি ততক্ষণ কিন্তু আমি এখানেই বসে তখন বলে ও এই ব্যাপার তাহলে শোন কানাই তুই যখন তখন তোর রাধা রানীর কথা মনে পড়বে যখন তখন তুই বলবি রাধা রানীকে এনে দেখা আর আমাকে সেটাই করতে হবে শোন কানাই তুই কি ভুলে গেলি যে ওই রাধা রানী কোথায় বাস করে কি গো মায়েরা রাধা রানী কোথায় থাকে গো তার শ্বশুর বাড়িতে তাই তো রাধা রানীর শ্বশুর বাড়ি কোথায় জামদ গ্রাম আর জটিলা কুটিলার বাড়ি তো আর সহজ নয় তাই বলছে জামদে আছো এ ধনী জটিলা মন্দিরে জামদে আছো এ ধনী জটিলা মন্দিরে বলছে আরে ও সুমল তুই আমাকে বোঝাবি যে ওই জটিলা কুটিলার বাড়ি কেমন শোন তুই যতটা না জানিস তার থেকে কিন্তু আমি তাদেরকে হারে হারে ভালো করে তো শোন যেমন জটিলা আর দ্বিগুণ হলো কুটিলা তো শোন আমরা সবাই জানি ওই জটিলা কুটিলা কেমন কিন্তু ওই যে জটিলা কুটিলার বাড়িতেই যে আমার রাধারানী আছে তো জানা ভাই তুই একটু তার কাছ থেকে সেই জটিলা কুটিলার বাড়ি থেকে তুই আমাকে এনে দেখ তখন বলছে যে শোন কানাই তুই রনে বনে জনে জঙ্গলে যেখানে যেতে বলবি আমি সেখানেই যাব কিন্তু ওই জটিলা কুটিলার বাড়ি নমস্কার আমি ভাই যেতে পারবো তখন বলছে সে কি রে তুই যাবি না কেন বলে শোন কানাই আমি মনে মনে ভেবে রেখেছি যে যে ঘরে কৃষ্ণ কথা হয় না সেই ঘরে আমি যাই না
আর যেই বদনে হরি কথা কৃষ্ণ কথা হয় না, তার বদনও আমি দর্শন হয়ে থাকতে পারি, বন্ধু হয়ে বলছে যে শোন, তুই আমাকে কথা দে যেন তোর যেন বন্ধু হয়ে আমি সারা জীবন যেন থাকতে। তো বলছে যে আচ্ছা বেশ, তাহলে আমি তোকে কথা দিলাম, তুই আমার শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে তুই আমার বন্ধু হয়ে থাকবি। তো যা ভাই, আর বেশি দেরি করিস না, ওইদিকে বেলা বেড়ে যাচ্ছে। তো তুই যা তাড়াতাড়ি ওই জটিলা কুটিলার বাড়ি থেকে রাধারানীকে আমার কাছে এনে দেখা। এবার কি করেছে, তখন সুবল বলছে যে শোন, তাহলে তুই এখানেই বসে থাক রাধাকুণ্ডের তীরে, আমি রাধারানীকে আনতে যাই। এবার কি করেছে, ওই শ্রীরাম সুদাম জানি তাই। এবার সুবল সখা, তো তুই হঠাৎ করে আমাদের বাড়িতে এসেছিস, কি ব্যাপার? কই এতদিন তো তোর দিদির বিয়ে হয়েছে, কই আগে তো কোনোদিনও ঘুরতে আসিসনি, কি রে এসেছিস? আর এখন হঠাৎ করে আসছিস কেন, কি হয়েছে? তখন বলছে যে কি আর বলবো মা, শোনো আবার কথা আর কি বলবো, তবে শোনো আমার দুঃখের কথা কি আর বলবো, তবে শুনে নাও ভালো করে। আজকে আমি সমস্ত রাখালগণের সঙ্গে ধেনু বৎস নিয়ে গোষ্ঠে এসেছিলাম, কিন্তু আস্তে আস্তে হঠাৎ করে ওই মাঝ রাস্তায় একটা ছোট্ট বাছুর হারিয়ে গিয়েছে। তো সেই ছোট্ট বাছুরটাকে খুঁজতে খুঁজতেই আমি তোমাদের বাড়িতে এসেছি। কি করিব দুঃখের পরিশে, ও মা গো, কি করিব দুঃখের পরিশে। শোনো শোনো, আমার দুঃখের কথা কি বলবো, শোনো ওই বাছুর হারিয়ে গিয়েছিস, তার জন্যই আমি তোমাদের বাড়ি এসেছি। তাই বলছে বাছুর খুঁজে খুঁজে ভাবে হেথা আইবো, বাছুরে খুঁজে খুঁজে ভাবে হেথা আইবো, বাছুরে খুঁজে খুঁজে ভাবে হেথা আইবো, গোপিয়া গোপিয়া নাচে, গোপিয়া গোপিয়া নাচে, গোপিয়া গোপিয়া নাচে। কত শত দেশ খুঁজে, কত শত দেশ খুঁজে, কত শত দেশ খুঁজে, কোথাও বাছুর পেলাম না গো, কত শত দেশ খুঁজে, কোথাও বাছুর পেলাম না গো, কত শত দেশ খুঁজে, গোপিয়া গোপিয়া নাচে, গোপিয়া গোপিয়া নাচে। শোনো শোনো, আমি কত শত দেশ খুঁজলাম কিন্তু কোথাও বাছুর পেলাম না। তো শোনো, তাই তোমাদের বাড়িতে এসেছি বাছুর খুঁজতে। তখন বলছে ও তাহলে
সুবল, কি রে নামটা কি বাছুরের? তখন সুবল মনে মনে করছে এবার কি বলবো, আসলে কোনো তো বাছুর হারায়নি, সুবল ওইদিকে মিথ্যা কথা বলেছে। এবার মনে মনে চিন্তা করছে আমি তাহলে কার নাম বলবো। আসলে জটিলার কুটিলার সমস্ত ধেনুবৎসের নামই কিন্তু একেবারে মুখস্থ। এবার যদি কারোর নাম বলি তাহলে তো ধরা পড়ে যাবে, এবার কার নাম বলি। তো সুবল মনে মনে চিন্তা করছে বলে কমলিনী, আচ্ছা তাহলে কাঁদতে মানা, ওই কৃষ্ণ বলে চোখের জল ফেলতে মানা। তো বল সুবল তাহলে আমি কেমন ভাবে যাই বল কানাইয়ের কাছে। শোন, তোরা তো সখাগণ, তোরা তো কানাইয়ের বন্ধু, তাই তোদের যখন ইচ্ছা হয় তখনই তোরা চলে যেতে পারিস, কিন্তু আমি তো কুলবধূ, কারোর বাড়ির বৌমা, আবার কারোর ঘরে রাজকন্যা, কিন্তু তোদের মতো আমার ইচ্ছা হলেই আমি ঘর থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আমি যেতে পারি না। কিন্তু জানিস ওরে সুবল, আবার আমি যদি একবার তোদের মতো যদি বন্ধু হতে পারতাম, আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি আমি যেন আগামী জন্মে তোদের মতোই গোবিন্দের বন্ধু হয়ে যেন জন্মাতে পারি। তখন সুবল বলছে যে রাধে, তোর যখন এতই বন্ধু হওয়ার শখ, তো শোন আগামী জন্মে কেন, তুই এই জন্মেই পূরণ করে নে, এটাই কিন্তু একটাই উপায় গোবিন্দের কাছে যাওয়ার। তো শোন রাধে, তুই দেরি করিস না, তাড়াতাড়ি এবার তোর সমস্ত সাজ পোশাক তুই সমস্ত কিছু খুলে খুলে আমাকে দিয়ে দে, আর আমার সাজ পোশাক এবার তুই ভালো করে পরিধান কর। আর ওদিকে সুবল সখার কথা মতো ওইদিকে রাধা রানী তিনি তার সমস্ত অঙ্গের বেশভূষা সমস্ত কিছু খুলে খুলে সুবলের অঙ্গে ভালো করে পরিয়ে দিচ্ছে, আর সুবলের সমস্ত বেশভূষা আজকে নিজে করছে। তাই বলছি কেমন করে, বলছি ওগো পরিবার তরে শাড়ি লোলয়া চলে ওই শাড়িটা যেটা দিয়েছো পরিয়ে দাও, মাথায় দিয়ে দাও একটু ভালো করে। আজকে সুবলকে সুন্দর করে রাধা রানী সাজাচ্ছে, তাই বলছি ওগো পরিবার তরে শাড়ি লোলয়া চলে সুবলকে আজকে সাজাচ্ছে, রাধা রানী নিজের বেশভূষা দিয়ে আজকে সুবলকে সাজাচ্ছে। আর ওদিকে রাধা রানী কি করেছে, সুবলের যা বেশভূষা ছিল ধুতি পাঞ্জাবি সব কিছু নিয়ে আজকে নিজের অঙ্গে ভালো করে সুবলের
এবার আর বাঁধিলে নিকটে ছিলা আমারে করে আচ্ছা বেশ এবার ওইদিকে মোটামুটি সাজ পোশাক মোটামুটি হয়ে গিয়েছে তো কি রে সুবল আমাদেরকে মানাচ্ছে তো হ্যাঁ আগে সবাইকে জিজ্ঞেস করি কি গো মায়েরা ও বাবা মানাচ্ছে তো হ্যাঁ একটু ভালো করে মুখটা দেখা কি গো মায়েরা আচ্ছা এখন কার মতো লাগছে গো দেখতে হ্যাঁ রাধারানীর মতো তাই তো আর আমাকে কার মতো লাগছে সোহালের মতো তাই তো আর ওদিকে কি করেছে এবার রাধারানী বলছে যে শোন আমাদের সাজ পোশাক কিন্তু এখনো ঠিকঠাক ভাবে সম্পূর্ণ হয়নি কারণ সুবল আবার এই যুগল পয়োধরের জন্য আমি যে ওই জটিলা কুটিলার হাতে বাধা পড়ে যাব তো বল সুবল তাহলে এবার কি করি তখন সুবল বলছে শোন না রে তুই কোনো চিন্তা করিস না আসার সময় বলে এসেছি যে আমাদের একটা বাছুর হারিয়েছে তো শোন তুই যাওয়ার সময় ওই গোয়াল ঘর থেকে একটা বাছুরকে কোলে করে নিয়ে তুই চলে যাবি তাহলেই তোর এই যুগল পয়োধর ঢাকা পড়ে যাবে আর কি করেছে না এবার যেই বলেছে ওমনি রন্ধন শালিকার সামনে একটা বাছুর লাফাতে লাফাতে চলে এসেছে আর রাধারানী ওই বাছুরটাকে কোলে করে নিয়ে এবার যেই বাড়ি থেকে বেরোতে আরে ও মা শোনো তোমাকে একটা ভালো করে কথা বলি ওই যখন আমি তার সঙ্গে যখন থাকি তখন কানাই কিন্তু বাঁশি বাজায় না কিন্তু আমি যখনই তার কাছ থেকে যখন চলে যাই তখনই সে বাঁশি বাজায় তখন জটিলা বলছে ও তাহলে এই ব্যাপার তাহলে আমি তোকে আশীর্বাদ করলাম তুই যেন কোনোদিনও কানাইয়ের সঙ্গ ছাড়া না হোস ওদিকে রাধারানী মনে মনে চিন্তা করছে যে যাক বাবা তাহলে গুরুজনের কাছ থেকেও আমার আশীর্বাদ পাওয়া হয়ে গেল আসলে জটিলা তো সে বুঝতে পারেনি ওটা আসলে রাধারানী এবার এই করে এবার সুবল সখা সেজে রাধারানী বাছুর কোলে